আমরা দেখলাম যে একটা যুদ্ধ পরিস্থিতি, যে নৃশংস আক্রমণ, তারপর একটা যুদ্ধ পরিস্থিতি, যুদ্ধ তো পুরোপুরি নয়, কিন্তু সেখানে পুলওয়ামা কাণ্ডে যে সরকারের বিভিন্ন গাফিলতি নিয়ে প্রশ্ন তুলে, কিংবা যুদ্ধ নয় শান্তি নয় প্রশ্ন তুলে আক্রমণের নিশানায় বামেরা, যেখানে বিরোধীরা বারবার বলছে 5% শূন্য আসন, কোনো গুরুত্বর মধ্যে আসে না বামেরা, কিন্তু এই তাও মাকু সেকু বলা হচ্ছে, আপনাদের দেশদ্রোহী বলা হচ্ছে, পাকিস্তানের দালাল বলা হচ্ছে, কেন এটা? আসলে আপনারা দেখবেন, মানে এই দেশ যখন বারে বারে বিপদের মধ্যে পড়েছে, তখন বামপন্থীদের ভাবনাটাই দেশ রক্ষার ভাবনা, এটাই প্রমাণিত হয়েছে, বারে বারেই প্রমাণিত হয়েছে। ফলে এবারও তাই, দেশ যখন বিপন্ন, তখনও বামপন্থীদের চিন্তাভাবনাটা গোটা পৃথিবীর মানুষের কাছে কিন্তু গ্রহণযোগ্য। ফলে দেশ যারা চালাচ্ছে তারা বিপদে পড়ছে, কারণ এর পিছনে তো একটা অন্য রাজনীতি কাজ করছে, তাদের মনে অন্য জিনিস কাজ করছে, যার জন্য তারা ভয় পাচ্ছে। এখন সঙ্গত প্রশ্ন উঠেছে, এ প্রশ্ন তো মানুষ করতেই পারে যে আমাদের একটা এত গুরুত্বপূর্ণ জায়গা, মানে পেহেলগাঁওতে যেখানটায় আক্রমণ হলো, সেইটা মানে তুমি দায়িত্ব নিয়ে বললে যে না, কোনো মানে সন্ত্রাসবাদী এখানে নেই, সব হটিয়ে দেওয়া হয়েছে, এখন খুব পিসফুলি কাশ্মীর, এর চাইতে ভালো কিছু হতে পারে না। আর সেই জায়গাটায় তুমি এতদিন ধরে ছেড়ে রেখেছিলে, এটাও আমাদের দেশের মানুষ জানতে পারতো না যদি এই ঘটনায় আজকের মানে মিডিয়ারা না উপস্থিত করতো। আজকে তো বোঝা যাচ্ছে যে পেহেলগাঁওতে একটা গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে হাজার হাজার মানে পর্যটকরা ওখানে যায়, সেইখানে কোনো নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই, অথচ তার নিচে 50 মিটার 100 মিটার পর পর চেকিংয়ের ব্যবস্থা আছে, আর 7 কিলোমিটারের মধ্যে কোনো ব্যবস্থা নেই। আর এই দীর্ঘদিন ধরে ওখানে সন্ত্রাসকারীরা তাদের একটার পর একটা ঘাঁটি তৈরি করেছে, তারা প্ল্যানিং তৈরি করেছে, এখানে কবে কিভাবে তারা আক্রমণ করবে। আমার তো সন্দেহ হয় এখন এই সরকারকে, যে এই সমস্ত করার পিছনে তাদের কোনো হাত আছে কি না। এখনও ঠিকঠাক তদন্ত তো হয়নি, হবে কি না জানি না, কারণ মোড়টা তো ঘুরে গেল। এখন সবাই আমরা চাইলাম, আমরাও চেয়েছি যে অন্তত দেশটাকে রক্ষা করার জন্যে অন্তত শান্তির দায়িত্ব সরকারকে নিতে হবে। এই রাজ্যের মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তাদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে। 2, যারা এই কাজ ঘটিয়েছে তাদের বিরুদ্ধে লড়তে হবে, প্রয়োজন হলে তাদের খুঁজে বার করতে হবে। এক্ষেত্রে যদি মানে পাকিস্তানের হাত থাকে, তাহলে আমাদের এই কাজ চলতে থাকবে। কিন্তু এখনো পর্যন্ত যা দেখছি, আমরা প্রমাণই করতে পারলাম না যে এই ঘটনাটার সঙ্গে পাকিস্তান যুক্ত ছিল। আমরা এত বড় বড় কথা বললাম, মানে কি অদ্ভুত ব্যাপার, আমাদের দেশের প্রধানমন্ত্রী বিহারে, আর ওখানে ওই ঘটনা ঘটছে। তিনি মানে সর্বদলীয় মিটিংয়ে যেতে পারলেন না, বসলেন না, আর তিনি প্রকাশ্য মিটিংয়ে বলছেন নির্বাচনী সভাতে যে ওরা যেখানেই লুকিয়ে থাক না কেন, আমরা ঘর থেকে টেনে বার করব তাদেরকে। এই যে কথাগুলো তারা বলছে, এই কথাগুলো বলার অন্য ইঙ্গিত দেয় আমাদের দেশের মানুষ এ সমস্ত নিয়ে চর্চা করছে, ভাবছে যে সরকারটা সত্যি সত্যি আমাদের নিরাপত্তার জন্য ভাবে তো, নাকি রাজনীতির জন্যে সে নিজের গুটি সাজাচ্ছে। প্রশ্ন আমারও এখানে, যে আজকের যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে এই প্রশ্ন সঙ্গত কারণে আমাদের দেশের মানুষের করার অধিকার আছে। জবাব তো ওদেরকে দিতে হবে, আজকের জবাব ওদেরকে দিতে হবে। বিজেপি যে কায়দায় কথাবার্তা বলছে, এই যে ওদের একজন মন্ত্রী কিভাবে বলেছে, মানে হ্যাঁ, এটা ভাবা যায় এই ভাষায় কথা বলতে পারে যারা জান লড়িয়ে দেশটাকে রক্ষা করছে, যাদের জন্য আমাদের দেশের এত সম্মান, সেই সৈনিকরা জীবন লড়িয়ে রক্ষা করছে, তাদেরকে যদি এইভাবে বলা যায় যে আজকে সন্ত্রাসবাদীদের বন্ধু, আমাদের দেশের মা বোনেদের সিঁদুর চলে গেলে তোমার মানে পোশাক এভাবে খুলে নেওয়া হবে, মানে কি নক্কারজনক কথা। কি করে এখনও থাকে তার মন্ত্রিত্ব? প্রশ্ন তো এটাই, কি করে থাকে মন্ত্রিত্ব, কেন তাকে এখনও পর্যন্ত বহিষ্কার করা হয়নি? এই সমস্ত প্রশ্ন কিন্তু ঘোরাফেরা করছে। তবুও আমরা গোটা পৃথিবীতে যুদ্ধ নয়, শান্তি চাই। বরাবরই বামপন্থীরা শান্তির পক্ষে, যুদ্ধের পক্ষে কখনোই না। আলাপ আলোচনার মধ্য দিয়ে সব সমস্যার সমাধান করা যায়, এটাই হচ্ছে ইতিহাস। সেই ইতিহাসকে সম্বল করে বামপন্থীরা বলেছে যে না, আলোচনা করেই সমস্যার সমাধান করা যায়। সেই জন্যই এই যে শান্তির মিছিল, আমরা ছাড়া আর কে করছে বলুন? এই সময় দাঁড়িয়ে সবাই তো রাজনীতি করতে চাইছে। এই
কাশ্মীরে জঙ্গি হামলা নিন্দাজনক ঘটনা, এখনও অবধি যা ভারত সরকারের সব থেকে যা স্টেপ না হয়েছে, পাকিস্তানে আমরা আক্রমণের পরিবেশ দেখলাম, 2-3 দিন ধরে দেখলাম। কিন্তু যদি তর্কের খাতিরে মেনে নিয়ে মানে আক্রমণ করলো পাকিস্তান থেকে আসা জঙ্গিরা, কিন্তু দেশের ভেতরে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি করে দেওয়া, একটি সম্প্রদায়কে দেখে দেওয়া, কিছু জায়গায় একজন বিরিয়ানি বিক্রেতাকে হামলা করা, বিভিন্ন জায়গায় এক সম্প্রদায়ের দোকানপাট ভাঙচুর করা, দেশের ভেতরেও কি একটা নিজেদের মধ্যে একটা যুদ্ধ পরিস্থিতি লাগিয়ে দেওয়ার চেষ্টা? এটার ক্ষেত্রে আমি দেখেছি, আমার ভাবনা থেকে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি আমাদের দেশে একটা রাজনীতির কৌশল অবলম্বন করছে নরেন্দ্র মোদী সরকার। কারণ কখনো সন্ত্রাসবাদীরা কার কপালে সিঁদুর আছে, কার হাতে শাখা আছে, তাকে দেখে গুলি করবে, আর একজন ভিডিও করে তুলছে আর পাঠাচ্ছে, মানুষের কাছে খবর দেওয়া হচ্ছে যে না ছবি তোলা হয়েছে, এই সমস্ত কখনো হতে পারে না। এই সমস্ত ফেক নিউজ তৈরি করে আমাদের দেশে সাম্প্রদায়িকতার একটা বাতাবরণ তৈরি করছে। আসলে এটা নিয়ে আমাদের খুব বেশি মানে যদি আমরা বলি যে বিরাট দুশ্চিন্তার কারণ, সেটা আমার মনে হয় ঠিক নয়। কারণ আমাদের দেশে যারা দেশটাকে চালাচ্ছে তারা তো আসলেই একটা সাম্প্রদায়িক দল, তারা তো জাতপাতের রাজনীতি করছে, তারা তো হিন্দু মুসলমান নিয়ে সরকারে টিকে আছে। সুতরাং তারা যুদ্ধটাকেও হিন্দু মুসলমানের জিগির তুলে অক্সিজেন নিতে চায়, কোনো ঘটনা আমাদের দেশে সেটাকেও তারা হিন্দু মুসলমান করে অক্সিজেন নিতে চায়। আর আজকের যে পেহেলগাঁওয়ের যে ঘটনা, এটাতেও তারা অক্সিজেন নিতে চাইছে। কারণ আপনারা যদি দেখেন আমাদের দেশের দিকে, মানে দেশ স্বাধীন হওয়ার পরে আমাদের ভারতবর্ষে এত বেহাল অবস্থা, খারাপ অবস্থা এর আগে কখনো ছিল না। দেশ স্বাধীন হওয়ার এই 75-76 বছর হয়ে গেল, আজকের অর্ধেকের বেশি মানুষ বুভুক্ষ অবস্থায়, মানে আধপেটা খেয়ে রাত্রিবেলা ঘুমোতে চায়। এত বেকার আমাদের দেশে ছিল না, এত কৃষক আত্মহত্যার লাইনে আছে যা ভাবা যায় না। আমাদের দেশে শিল্প কলকারখানা কীভাবে কর্পোরেটদের হাতে চলে যাচ্ছে, একটার পর একটা দেশের আইন পাল্টিয়ে জমিগুলোকে হস্তক্ষেপ করা হচ্ছে, আদিবাসীদের জমিগুলোকে কেড়ে নেওয়া হচ্ছে, জঙ্গল অধিকার করা হচ্ছে, পাহাড় কেড়ে নেওয়া হচ্ছে। একটার পর একটা কৌশল অবলম্বন করছে আমাদের দেশের সরকার, এবং সেই কৌশল অবলম্বন করে আমাদের সংবিধানের ধারাগুলোকে একটার পর একটা পাল্টানোর চেষ্টা করছে। এর মানেটা কি? এর মানেটা কি? হিন্দু রাষ্ট্র হবে আমাদের দেশ, আমাদের দেশের বৃহত্তম যুক্তরাষ্ট্র কাঠামো, পৃথিবীর মানুষ স্যালুট জানায় আমাদেরকে। আর সেই জায়গায় দাঁড়িয়ে যে সরকারটা ক্ষমতায় আসে, একটার পর একটা সে নিজে তার ক্ষমতা দখল করার জন্য আরএসএসের নেতৃত্বে এই জিনিস করার চেষ্টা করছে। এতে দিয়ে পরিষ্কার বোঝা যায় যে আজকে যা হচ্ছে, ওখান থেকে যা পাহাড় থেকে যা মেসেজ দেওয়া হচ্ছে, এই সবই হচ্ছে মানে পরিকল্পিত বিষয়। তা না হলে মানে কি করে এই কথা বলে যে সব সিঁদুর মুছে ফেলেছে? ভাবা যায় যে যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধের নামকরণ করা হয়েছে সিঁদুর। কোন দেশে বাস করছি? দেশটা আধুনিক হচ্ছে, এগোচ্ছে না পিছোচ্ছি? এই সব কিছুর পিছনে আমি মনে করি রাজনীতি আছে। এখানে মিডিয়ার একাংশ কিন্তু এখানে আমরা শুনেছি যে আপনিও শুনেছেন যে এখানে সেকুলার হলে দেশ থেকে বেরিয়ে যান, সেকুলারদের কোনো জায়গা নেই। মিডিয়ার ভূমিকা, এখানে একাংশের ভূমিকা নিয়ে আপনি কী বলবেন? এটাকে তো মিডিয়াকে ব্যবহার করা হচ্ছে, এটা তো পরিষ্কার। এই কটা দিন যেভাবে একটা মিডিয়াকে দিয়ে মানে ফোর্সফুলি বলার চেষ্টা করা হচ্ছিল, আমার তো মাঝে মাঝে মনে হচ্ছিল যে সঞ্চালক এই ভাষায় কথা বলে আমাদের দেশে, তাহলে আমাদের দেশের কি সত্যি সত্যি সংবিধান ভুলণ্ঠিত হতে চলেছে? লাইনও কোড করেছে। হ্যাঁ, তাহলে এই জিনিস করছে তারা, তাহলে ভাবা যায় যে এই জিনিস করেও তারা পার পেয়ে যাচ্ছে, টিকে আছে। তারা কি করে থাকে? এটা কখনো করা যায়? আমাদের দেশ যদি সেকুলার না হয় তাহলে কে সেকুলার হবে? ভারতবর্ষের সংবিধান এভাবেই তো আক্রমণ করা হচ্ছে। ফলে যারা সেকুলারিজম তারা দেশ থেকে চলে যাবে, আর যারা ধর্মের রাজনীতি করছে তারাই দেশে থাকবে। এটা কি আমাদের দেশ? এটা কি ইতিহাস? এটা কি সংস্কৃতি? এটা কি সংবিধান? এই সব কিছুর পিছনে সরকারের মদত না থাকলে এত বড় বড় কথা বলে তারা পার পেত না। আপনি যে প্রশ্নগুলো তুললেন, আপনাদের রাজ্যের অন্যান্য নেতারা তো যেমনকি MABBও তো একই কথা বলছেন, কিন্তু এই প্রশ্নগুলো তুলেই তো আপনাদের পাকিস্তানের দালাল তকমা দেখে দেওয়া হচ্ছে। সেখানে বামপন্থীদের স্পষ্ট অবস্থানটা কি, যদি আপনি একবার ছোট করে ক্লিয়ার করেন? আমাদের স্পষ্ট অবস্থান হচ্ছে দেশটাকে রক্ষা করতে হবে। দেশটা যখন বড় বিপদের মধ্যে পড়ে তখন আমাদেরকে কে দালাল বলছে, কে অন্য কিছু ভাষায় বলছে, সে তার মতন করে সে বলতে পারে। কিন্তু আমরা বুঝেছি আমাদের আদর্শ, আমাদের মতাদর্শ আমাদেরকে শিখিয়েছে এই মুহূর্তে দেশটাকে রক্ষা করার জন্যে আমাদের শান্তির দরকার। প্রয়োজন হলে সংসদ বসতে হবে, সমস্ত মানুষকে জানাতে হবে দেশটা মানুষের,
দেশের নাগরিকদের, সুতরাং তাদের অধিকার আছে, তাই আমরা এই দায়িত্ব পালন করছি। যুদ্ধ পরিস্থিতি তৈরি হলো ভারত পাকিস্তানের মধ্যে, কিন্তু যুদ্ধ বন্ধ করলেন ডোনাল্ড ট্রাম্প দুবার টুইট করে, এমনকি প্রধানমন্ত্রীর ভাষণের আগে প্রেস কনফারেন্স করে বলছে যুদ্ধ না বন্ধ করলে আমরা ব্যবসা বন্ধ করে দেবো। মানে এটা সরাসরি থ্রেটের মতোই শোনাচ্ছে। এটা কি দেশের পক্ষে খুব সম্মানজনক, যেখানে এই প্রধানমন্ত্রী 10-15 মিনিট বক্তৃতা দিচ্ছেন, নির্বাচনী বক্তৃতা দিচ্ছেন, কিন্তু ট্রাম্পের বিষয়ে এখনও একটাও কথা বলছেন না? ট্রাম্পের বিষয়ে বলার স্পর্ধা আছে আমাদের দেশের প্রধানমন্ত্রী? আগে তো আমাদের এটা বুঝতে হবে। ট্রাম্পের বিরুদ্ধে একটা কথা বলার মতন আমাদের দেশের প্রধানমন্ত্রী আছে না নেই? সরাসরি থ্রেট দিচ্ছে ব্যবসা বন্ধ করে দেবে। আসলে প্রধানমন্ত্রীর সঙ্গে যে ট্রাম্পের একটা ভিতরে ভিতরে লাইন আছে, সেটা এই যুদ্ধের এই তৃতীয় শক্তির মাতব্বরি করার ফলে সেটা আরেকবার পরিষ্কার হলো। ফলে প্রধানমন্ত্রী যেভাবেই বক্তৃতা করুক না কেন, যতক্ষণই বক্তৃতা করুক না কেন, ট্রাম্পের বিরুদ্ধে তার কথা বলার সাহস নেই, বলতে পারে না। সেই জন্য দেশের মানুষ এটাকে উপলব্ধি করছে। এইটা হচ্ছে আমাদের যথেষ্ট, এইটা হচ্ছে আমাদের প্লাস পয়েন্ট, যে দেশের মানুষ অন্তত উপলব্ধি করছে যে আমাদেরকে অপমানিত হতে হচ্ছে, আমাদেরকে অপমান করছে, অথচ আমাদের দেশের একটা সরকার আছে, সেই সরকারও এই অপমানের দায় স্বীকার করছে না। ফলে মানুষ তার এই যুদ্ধ থেকেও একটা শিক্ষা নিল। ফলে মানুষের সেই শিক্ষা আগামী দিনে আমাদের দেশটাকে নিশ্চিতভাবে রক্ষা করবে। শেষ প্রশ্ন, ভারতবর্ষে আপনি যে জাতপাতের রাজনীতি কেন্দ্রীয় সরকার করছেন, আপনার অভিযোগ তার একটা হাওয়া বাংলার রাজনীতি তো বাংলায় সেটা ছিল না, কিন্তু লাস্ট 5-7 বছরে সে কিন্তু এই মুহূর্তে সেটা আরও প্রকট 2026-এর নির্বাচনের আগে। সেখানে এই জাতপাতের রাজনীতিতে কি বামেদের লড়াইটা আরও কঠিন হয়ে গেল? আপনাদের ঘুরে দাঁড়ানোর লড়াইটা, এমনি আপনারা ভোট বাক্সের রেজাল্টে অনেকটা পিছিয়ে, সেখানে কামব্যাক করাটা কি আরও কঠিন এই জাতপাতের রাজনীতি? আসলে আপনারা দেখবেন যে আমাদের বামপন্থীরা আজকে নতুন এটা ভাবছে তা নয়, বামপন্থীরা তখনও বলেছিল, এখনও বলছে। সেটা হচ্ছে আমাদের রাজ্যে যে শক্তিটার অভ্যুত্থান ঘটেছে না, যে শক্তির অভ্যুত্থান ঘটানো হয়েছে মমতা ব্যানার্জিকে দিয়ে, সেটা তো আরএসএসের একটা বিরাট বড় পরিকল্পনা ছিল, সেটা তাদের স্বপ্ন পূরণ হয়েছে। সুতরাং আরএসএসের যদি বলি আমি, দুটো সন্তান, এক হচ্ছে বিজেপির নরেন্দ্র মোদী, তার কন্যা সন্তান পশ্চিমবঙ্গে আছে। সুতরাং এরা পরপর পরস্পরের কাজ করে যাচ্ছে। সুতরাং মমতা ব্যানার্জিকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে আরএসএসের, মমতা ব্যানার্জিকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে বিজেপি নরেন্দ্র মোদী। সুতরাং পরস্পরের পরিপূরক, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যে যাই বলুক না কেন, এটাই হচ্ছে বাস্তব। এই ক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের লড়াই যেভাবে শুরু হয়েছিল, সে লড়াই জারি আছে। যত আমাদের লড়াই শানিত হচ্ছে, তত বেশি তৃণমূল এবং বিজেপি এদের অবস্থানটা পরিষ্কার হচ্ছে মানুষের মনে। ফলে মানুষের মনে যদি ক্লিয়ার ধারণা তৈরি হয় যে তৃণমূল এবং বিজেপি পরস্পরের পরিপূরক, তারা কিভাবে কেন পশ্চিমবঙ্গে মমতার মতন একটা শক্তিকে এনেছে, সেইটা মানুষের মধ্যে তৈরি হলে আমাদের লড়াইটা সহজ হবে। সেই জন্য আমি মনে করি যত দিন যাচ্ছে তত আমাদের লড়াই আস্তে আস্তে করে সহজ হচ্ছে, মানুষ আমাদের পক্ষেই আসছে, মানুষ বুঝতে পারছে আমাদের এই জাতপাতের রাজনীতি মানুষের অধিকারকে কিভাবে খর্ব করছে, মানুষ বুঝতে পারছে আমাদের দেশের রাজ্যের শিক্ষা, রাজ্যের স্বাস্থ্য, মানুষের কাজ, মানুষের জমির অধিকার সব কিছুকে কিভাবে হস্তক্ষেপ করছে এই দুটো শক্তি। সেই জন্য আমার মনে হয় না যে আগামী দিনে তৃণমূল ও বিজেপির বাইনারি এবার বামপন্থীদেরকে খুব বড় একটা ধাক্কা দিতে পারবে।